হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে জিওগ্রাফি ফার্স্ট সামাটিভের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, যা রেডি করলে তোমরা ফার্স্ট সামাটিভে কমন নিশ্চিত পাবে। প্রশ্নগুলি বলছি, উত্তর সহ শুনে নাও। 1 নম্বর প্রশ্ন, সম্পদের কার্যকারিতা তত্ত্ব বলতে কি বোঝায়? উত্তর, সম্পদে কোনো বস্তু বা পদার্থ নয়, বস্তু বা পদার্থের কার্যকারিতা হলো সম্পদ। জিমারম্যান বলেছেন, সম্পদ হলো বস্তুর গতিশীল কর্মপ্রবণতা, যা মানুষের চাহিদা মেটায় ও অভাব মোচন করে। আগে খনিজ তেল সম্পদ ছিল না, কিন্তু বর্তমানে বহুল ব্যবহারের কারণে এটি একটি গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। মানুষের শ্রম, দক্ষতা, জ্ঞান, বুদ্ধি, সামর্থ্য ও গবেষণা সম্পদের কার্যকারিতা বৃদ্ধি করে। মানুষের মানবিক গুণাবলীর মাধ্যমেও সম্পদের কার্যকারিতা সম্প্রসারণ ঘটে। অর্থাৎ মানুষের যোগ্যতা ও গুণাবলী সম্পদের কার্যকারিতার সূচক। সম্পদের কার্যকারিতা কতগুলি বিষয়ের উপর নির্ভরশীল, যেমন 1 নম্বর সাংস্কৃতিক অগ্রগতি, 2 নম্বর চাহিদা এবং 3 নম্বর মানুষের আর্থসামাজিক আদর্শ ও লক্ষ্য। মানুষের চাহিদা, আর্থসামাজিক অবস্থা ও সাংস্কৃতিক অগ্রগতি যেহেতু থেমে নেই, তাই সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল। পরের প্রশ্ন, সম্পদের কার্যকারিতার নিয়ন্ত্রকগুলি কি কি? উত্তর, সম্পদের কার্যকারিতা 4টি বিষয়ের দ্বারা প্রভাবিত হয়। 1 নম্বর চাহিদা। মানুষের মৌলিক ও সাংস্কৃতিক চাহিদা যত বাড়ে, সম্পদের চাহিদা তত বৃদ্ধি পায়, ফলে কার্যকারিতা বাড়ে। 2 নম্বর প্রযুক্তি। প্রযুক্তির মাধ্যমে সম্পদের কার্যকারিতা বৃদ্ধি করে সম্পদের চাহিদা মেটানো হয়। ভারতের বর্ধিত জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর কারণেই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবুজ বিপ্লবের বিকাশ ঘটানো হয়েছে। পরের পয়েন্ট, সময়। সময়ের সাথে নিরপেক্ষ বস্তুগুলি সম্পদে পরিণত হয়। পরের পয়েন্ট, স্থান। সম্পদের কার্যকারিতা সম্পদের প্রাপ্তি স্থানের উপর অনেকটা নির্ভরশীল। তাই জাপানের খরস্রোতা নদী বিদ্যুৎ উৎপাদনের নিরিখে সম্পদ, কিন্তু মধ্য আফ্রিকার নদী তা নয়। পরের প্রশ্ন, সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? উত্তর, সংরক্ষণ কথার অর্থ হল পৃথিবীতে প্রয়োজনের তুলনায় যে সকল জিনিস স্বল্প, ভবিষ্যতের জন্য তার কিছুটা সঞ্চয়। পৃথিবীতে সকল সম্পদের ভাণ্ডার অফুরন্ত নয়। দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের নিরন্তর চাহিদা বৃদ্ধির কারণে সম্পদ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। অধিক সম্পদ ব্যবহারে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। সম্পদের পরিমাণ ও গুণমান হ্রাস হল সম্পদ হ্রাস, এবং সম্পদ হ্রাসে উদ্ভূত সমস্যা হল সম্পদ সংকট। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সম্পদের ভবিষ্যৎ সরবরাহ সুনিশ্চিত করতে সম্পদ সংরক্ষণ অত্যন্ত জরুরি। সম্পদ সংরক্ষণে প্রয়োজন সম্পদের সুপরিকল্পিত, বিচক্ষণ ও দক্ষ ব্যবহার। তাই অধ্যাপক জিমারম্যানের মতে অপচয় রোধ, বিজ্ঞানসম্মত ও পরিমিত ব্যবহারের মাধ্যমে সম্পদের ভাণ্ডার বৃদ্ধি হল সম্পদ সংরক্ষণ। পরের প্রশ্ন, সম্পদ সংরক্ষণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উত্তর, সম্পদ সংরক্ষণ অত্যন্ত জরুরি। তাই সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যগুলি হলো: 1 নম্বর পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিবেশের অবনমন রক্ষা অর্থাৎ পরিবেশের ভারসাম্য বজায় রাখা। 2 নম্বর যোগান সুনিশ্চিত, সম্পদের আহরণ ও নবীনীকরণের মধ্যে ভারসাম্য বজায় রেখে পণ্য সামগ্রীর যোগান সুনিশ্চিত করা। 3 নম্বর কার্যকারিতা বৃদ্ধি, সম্পদের ব্যয় নিয়ন্ত্রণ ও কার্যকারিতা বৃদ্ধি করা। 4 নম্বর ভবিষ্যতের জন্য সঞ্চয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সঞ্চিত রাখা। প্রয়োজনীয়তা, সমস্ত সম্পদই ক্রমাগত ব্যবহারের ক্ষয় হচ্ছে, তাই সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি হলো: 1 নম্বর নিঃশেষের সম্ভাবনা কমবে, সংরক্ষণের ফলে সম্পদ নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কমবে। 2 নম্বর জীববৈচিত্র্য রক্ষা,
জীববৈচিত্র্য কিছুটা রক্ষা পাবে। 3 নাম্বার বিকাশ, জৈব সম্পদের স্বাভাবিক বিকাশ অক্ষুণ্ণ থাকবে। 4 নাম্বার অর্থনৈতিক উন্নতি, উন্নয়ন, গবেষণা, অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে। আধুনিক শিল্প দানব কি? উত্তর, পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠে মূলত খনিজ তেল শোধনাগার অঞ্চলে। খনিজ তেল থেকে প্রাপ্ত উপজাত দ্রব্যের উপরে ভিত্তি করে এই শিল্প গড়ে ওঠার সাথে সাথে অসংখ্য অনুসারী শিল্পের বিকাশ লাভ ঘটতে থাকে। বৃহৎ অঞ্চল জুড়ে একই সাথে অসংখ্য শিল্পের বিকাশ ঘটে এবং এই শিল্পের চাহিদা অত্যন্ত বেশি বলে একে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়েছে। প্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। উত্তর, প্রচলিত শক্তির সুবিধা। 1 নম্বর পয়েন্ট, বিদ্যুৎ আহরণ পদ্ধতি সহজ। বিদ্যুৎ আহরণ পদ্ধতি তুলনামূলক সহজ এবং প্রযুক্তি সহজে পাওয়া যায়। 2 নম্বর, সর্বত্র পাওয়া যায়। পৃথিবীর অধিকাংশ দেশেই এর উৎসগুলির সঞ্চয় আছে। 3 নম্বর, বাণিজ্যের সুবিধা। সঞ্চয় না থাকলে উৎসগুলি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এবার অসুবিধা। 1 নম্বর, গচ্ছিত সম্পদ। প্রচলিত শক্তির উৎসগুলির অধিকাংশই গচ্ছিত সম্পদ, বহুল ব্যবহারে একদিন এগুলি ফুরিয়ে যাবে। 2 নম্বর, খরচ বেশি। প্রাথমিক খরচ কম হলেও ক্রমাগত কাঁচামালের যোগান অব্যাহত রাখতে হয় বলে খরচ ক্রমাগত বাড়ে। 3 নম্বর, আন্তর্জাতিক দামের সমস্যা। আন্তর্জাতিক বাজারে উৎসগুলির দাম ওঠানামা করলে উৎপাদন ব্যাহত হয়। পরের পয়েন্ট, দূষণ। এই বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে নির্গত দূষণকারী গ্যাস ও অন্যান্য পদার্থ পরিবেশের ভীষণ ক্ষতি করে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুর্ঘটনাগ্রস্ত হলে ধ্বংসাত্মক প্রভাব পড়ে। পারমাণবিক বিদ্যুতের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। প্রথমে সুবিধা বলছি। 1 নম্বর, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কাঁচামাল লাগে অল্প। 1 কেজি ইউরেনিয়াম থেকে 25 থেকে 30 লক্ষ টন কয়লার সমান বিদ্যুৎ পাওয়া যায়। 2 নম্বর, সরাসরি পরিবেশ দূষণের সম্ভাবনা কম। 3 নম্বর, অন্যান্য বিদ্যুৎ অপেক্ষা এই বিদ্যুতের উৎপাদন খরচ কম। 4 নম্বর, একটি কেন্দ্রেই প্রচুর বিদ্যুৎ উৎপাদন হয়। অসুবিধা। 1 নম্বর, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে ফল হয় মারাত্মক, যেমন চেরনোবিল ও ফুকুশিমা। দাইচি দুর্ঘটনায় ক্ষতি হয় প্রচুর। পরের নম্বর 2 নম্বর, বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পদার্থ সংরক্ষণ একটি গুরুতর সমস্যা। 3 নম্বর, কিছু কেন্দ্রে প্লুটোনিয়াম উৎপাদন হয় যার থেকে পারমাণবিক বোমা তৈরি করা যায়। 4 নম্বর, শ্রমিকদের সর্বদা বিপদের মধ্যে কাজ করতে হয়। এবার একটি পার্থক্য, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য। এভাবে লিখবে ভিত্তি, পুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ। এবার ভিত্তির মধ্যে লিখবে সংজ্ঞা ও উদাহরণ। পুনর্ভব সম্পদের মধ্যে লিখবে যে সকল সম্পদ অসীম, যার কোনো শেষ নেই এবং ব্যবহার করলে ফুরিয়ে যায় না, তাকে পুনর্ভব সম্পদ বলে, যেমন সূর্যকিরণ, বাতাস, সমুদ্রের জল ইত্যাদি। অপুনর্ভবের সাইডে লিখবে যে সকল সম্পদের পরিমাণ নির্দিষ্ট অর্থাৎ ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয় তাকে অপুনর্ভব সম্পদ বলে, যেমন কয়লা, আকরিক লোহা ইত্যাদি। পরে 2 নম্বর, বৈশিষ্ট্য। পুনর্ভব সম্পদে কোথায় লিখবে? পুনর্ভব সম্পদ অফুরন্ত, ব্যবহারে সাময়িকভাবে ফুরিয়ে গেলেও পরে পূরণ হয়ে যায়, তাই পূরণশীল সম্পদ। উল্টা সাইডে লিখবে অপুনর্ভব সম্পদ গচ্ছিত, এটি নবীনীকরণযোগ্য নয়, ব্যবহারে শেষ হয়ে যায়, প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া যায় না। 3 নম্বর, ব্যয়। এই সম্পদ আহরণ খরচা সর্বদা ব্যয়বহুল। উল্টা সাইডে লিখবে এই সম্পদ আহরণ খরচ সর্বদা ব্যয়বহুল নয়। পরে 4 নম্বর, ব্যবহার। শিল্পক্ষেত্রে কাঁচামাল হিসেবে ব্যবহার কম, অধুনা প্রযুক্তি উন্নতির মাধ্যমে ব্যবহার কিছুটা বাড়ছে। উল্টা সাইড লিখবে শিল্পক্ষেত্রে কাঁচামাল হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। 5 নম্বর, সংরক্ষণ। অবাধ ও পূরণশীল বলে সংরক্ষণের প্রয়োজন হয় না। এই সম্পদ
গচ্ছিত বলে সংরক্ষণ অত্যন্ত জরুরি। পরের পয়েন্ট, দূষণ। এই সম্পদ ব্যবহারে পরিবেশ দূষণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উল্টো সাইড লিখবে, এই সম্পদ ব্যবহারে পরিবেশ ভীষণভাবে দূষিত হয়। একটি দরকারি, অত্যন্ত দরকারি পার্থক্য আমি বলছি, শুনে নাও। উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের জলবিদ্যুতের পার্থক্য। 1 নম্বর, ভূপ্রকৃতি। হিমালয় পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতি বন্ধুর হওয়ায় খরস্রোতা নদীতে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। উল্টো সাইড লিখবে, দাক্ষিণাত্য মালভূমি ও পশ্চিমঘাট পর্বতে বন্ধুর ভূপ্রকৃতি ও খরস্রোতা নদী জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। 2 নম্বর, নদীর গতি। উত্তর ভারতের নদীগুলি অধিকাংশ সমভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ধীর গতির জন্য জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। দক্ষিণ ভারতের নদীগুলি উৎস থেকে মোহনা পর্যন্ত খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে সহায়ক। পরের নাম্বার 3, জলের যোগান। উত্তর ভারতের নদীগুলি বরফ গলা জলে পুষ্ট হওয়ায় সারা বছর জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। উল্টো সাইড লিখবে, দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় সারা বছর জলবিদ্যুৎ উৎপাদনে অসুবিধা হয়। 4 নম্বর, বন্যার প্রভাব। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিতে নদীগুলিতে বন্যার সৃষ্টি হয়, ফলে জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। উল্টা সাইডে, দক্ষিণ ভারতের নদীগুলিতে বন্যার প্রকোপ কম থাকায় জলবিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটে না। পরের নাম্বার, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিধস, ভূমিকম্প, তুষারপাত প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় ঘটায় জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। উল্টা সাইডে, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয় যেমন ঘটে না বলে জলবিদ্যুৎ উৎপাদনে বাধা সৃষ্টি হয় না। লাস্ট পয়েন্ট, 6 নম্বর, নদীর জলে পলি বালির উপস্থিতি। উত্তর ভারতের নদীগুলি সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় নুড়ি, কাকর, বালি সঞ্চয় করে, যা জলবিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটায়। উল্টা সাইডে, দক্ষিণ ভারতের নদীগুলি কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পলি বালি সঞ্চয়ের পরিমাণ প্রায় নেই বললেই চলে, তাই জলবিদ্যুৎ উৎপাদনে সুবিধা হয়। এবার আরেকটি পার্থক্য বলছি, চিরাচরিত বা প্রচলিত শক্তি, আর এটা হলো অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি। এর মধ্যে পার্থক্য। উৎস। পৃথিবীতে বহুকাল ধরেই চিরাচরিত শক্তির উৎসগুলি যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয়ে আসছে। অচিরাচরিত শক্তি নতুন, বিংশ শতাব্দীর শেষের দিক থেকে এর ব্যবহার জনপ্রিয় হয়েছে, যেমন সৌরশক্তি, বায়ু, জোয়ার ভাটা প্রভৃতি। পরের পয়েন্ট, স্থায়িত্ব। চিরাচরিত শক্তির উৎসগুলির অধিকাংশই গচ্ছিত সম্পদ, এগুলির ভাণ্ডার সীমিত এবং একদিন এগুলি ফুরিয়ে যাবে। অচিরাচরিত শক্তির উৎসগুলির ভাণ্ডার অফুরন্ত, বারবার ব্যবহার করলেও এগুলি ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। পরের পয়েন্ট, পরিবেশ দূষণ। এই শক্তির উৎপাদনে প্রচুর গ্রিনহাউস গ্যাস ও দূষণকণা নির্গত হয় বলে পরিবেশ ভীষণভাবে দূষিত হয়। পৃথিবীর বায়ুমণ্ডল দূষণের মূল কারণ তাপবিদ্যুৎ কেন্দ্র। এই শক্তি উৎপাদনে পরিবেশ দূষণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পরের পয়েন্ট, উৎপাদন ব্যয়। কাঁচামালের যোগান ক্রমাগত অব্যাহত রাখতে হয় বলে চিরাচরিত শক্তির উৎপাদন ব্যয় বেশি। উৎপাদন অফুরন্ত এবং কিনতে হয় না বলে অচিরাচরিত শক্তির উৎপাদন ব্যয় বেশ কম। পরের পয়েন্ট, বন্টন। বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি সহজলভ্য, তাই উন্নয়নশীল ও অনুন্নত সকল দেশেই এই বিদ্যুৎ উৎপাদন জনপ্রিয়। উন্নত প্রযুক্তি অপরিহার্য এবং প্রাথমিক খরচ খুব বেশি বলে কেবল উন্নত দেশগুলিতেই এখনও পর্যন্ত এই বিদ্যুৎ জনপ্রিয়। পরের পয়েন্ট, উৎপাদনের সীমাবদ্ধতা। এই শক্তির উৎসগুলির কাঁচামাল পৃথিবীর কয়েকটি অঞ্চলেই সীমাবদ্ধ, তাই যেখানে কাঁচামাল পাওয়া যায় সেখানে এবং বাকি স্থানগুলিতে কাঁচামাল আমদানি করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। পৃথিবীর প্রতিটি অঞ্চলেই কোনো না কোনো
অচিরাচরিত শক্তির উৎস রয়েছে, তাই কেবল প্রযুক্তির উন্নতি ও মূলধনের যোগানের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে এই বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা সম্ভব। পরের পয়েন্ট, স্থান নির্বাচন। চিরাচরিত বিদ্যুৎ কেন্দ্রগুলি বৃহদায়তনের শিল্পকেন্দ্র ও শহরাঞ্চলের যেখানে বিদ্যুৎ চাহিদা বেশি সেখানে এই বিদ্যুতের যোগান বেশি, তাই সেখানেই এই বিদ্যুৎ স্থাপন করা হয়। প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে যেখানে বিদ্যুৎ পরিবহন ব্যয়বহুল সেখানে স্থানীয় বিদ্যুতের চাহিদা পূরণের কারণে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। পরের পয়েন্ট, উৎপাদনের মাত্রা। চাহিদা হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো একটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হ্রাস বৃদ্ধি সময় সাপেক্ষ। উল্টা সাইডে, বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা মেটানোর জন্য যেমন অতি অল্প সময়ে বিদ্যুৎ উৎপাদন চালু করা যায়, তেমনি চাহিদা যখন একদম কম হয় তখন উৎপাদন বন্ধ রাখা যায়।